This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দৃষ্টো বা তুষ্ঠাবয়ম একটা সংক্ষিপ্ত সংস্কৃত অভিব্যক্তি হঠাৎ বললাম, তার কারণ হঠাৎ মনে পড়ে গেল। জানেন তো, কবি জয়দেব একবার এই কথাটাই বলেছিলেন লক্ষণ সেনকে দেখে, রাজা লক্ষণ সেন তখন। তো তার প্রতি তার এই অভিব্যক্তিটা সেটা খুব সিম্পল, যে যা দেখলাম দেখেই সুখ আর কি। এবার আমরাও তো দেখলাম, আমাদের কি দেখেও সুখ হলো? মানে সুখ হলো কি না বলতে পারবো না, তবে দৃশ্যম একটা হলো বটে। থুরি দুখানা, একটা না। আজ রাস্তায় দেখছি কীভাবে পিল পিল করছে মানুষ, জানেন তো, দু রঙের মানুষ, একদল গেরুয়া আর একদল সবুজ, আর একদল আছে তাদের কোনো কালার নেই, তারা রং খুঁজে বেড়ান, সেই রং যে রংটা তাদের শরীরে একটু ভালো থাকার রং মাখিয়ে দেবে। একই দিনে প্রায় একই সময় কলকাতা শহরে এই মোদি আর মমতার আলাদা আলাদা রোড শো দেখলাম আমরা। নরেন্দ্র মোদি আর মমতা বন্দ্যোপাধ্যায়, গোল আমাদের দুই দণ্ডমুণ্ডের কর্তা আর কি, একজন রাজ্যের আর একজন দেশে। আর এত হাই প্রোফাইল দুজন যখন কলকাতার রাস্তায় হাঁটবেন বলে ঠিক করেছেন, কলকাতা পুলিশ আর কী করবে, তারাও কোমর বেঁধে নেমেছে আর কি। কত ঝামেলা ঝঞ্ঝট, কিন্তু তারা নিশ্চিতভাবে, মানে কলকাতা পুলিশের কর্তারা নিজেদের বায়োডাটা এটা উল্লেখ করতে পারেন যে এরকম একটা দিনে সাধারণ মানুষের চলাচলের জন্য বিকল্প রাস্তার ব্যবস্থা তারা কিন্তু ঠিক করেছিলেন। জোড়া সভা দেখে চোখ জুড়িয়ে গেল এটা অবশ্য বলতে পারবো না, তবে চোখ ধাঁধিয়ে গেছে অবশ্যই। যারা সারদা মাকে নিয়ে ব্যঙ্গ বিদ্রুপ করেছে এক মাস আগে, আজকে লোক দেখাতে সারদা মায়ের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে গেছে। বিজেপির সর্বভারতীয় সভাপতির নেতৃত্বে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আবক্ষ মূর্তি কলকাতায় আপনারা ভেঙেছিলেন। তৃণমূলের প্রতিনিধিদের বলবো যে স্বামী বিবেকানন্দর বাসভবনে স্বামীজির যে মূর্তি আছে সেটাকে বুক দিয়ে আগলে রাখবেন এই উচ্ছিষ্ট গুণর থেকে। কে কত বেশি বিদ্যাসাগর প্রেমী আর বিদ্যাসাগর বিরোধী তার একটা নকল যুদ্ধ করেছিল, তাতে কোলাটারাল ড্যামেজ হিসেবে বিদ্যাসাগরের মূর্তি ভেঙেছিল। নেতাজি সুভাষচন্দ্র বসু, স্বামী বিবেকানন্দ, তার মূর্তি নিয়ে এই ঘৃণ্য খেলা যাতে রিপিট না হয় বাংলার বুকে, যা বিদ্যাসাগরের মূর্তি নিয়ে হয়েছিল। ভারতবর্ষের বিভিন্ন জায়গায় প্রধানমন্ত্রীর যে জনমোহিনীষ্ঠা ছিল, যে মোহ ছিল তার প্রতি, সেটা ভাঙছে। তার প্রধানমন্ত্রী চাইছে কুড়িয়ে বাড়িয়ে যেখানে যেমন করে হোক আমার নির্বাচনের সিটের সংখ্যা বাড়বে। কলকাতা এবং তার আশপাশে এবার পুরো শক্তি লাগিয়ে এখানে জিতব, তাহলে হয়তো পশ্চিমবাংলার পরিবর্তন হবে। তা নাহলে কলকাতার কিছু পরিবর্তন করে উন্নয়ন করে দেখানো হচ্ছে পশ্চিমবাংলা পাল্টে গেছে, এটা হবে না। পশ্চিমবাংলার সঙ্গে সঙ্গে কলকাতার সঙ্গে সঙ্গে পশ্চিমবাংলার পাল্টাতে হবে। অর্থাৎ দেখানো হলো, আর দেখানো যদি হয় তাহলে তো আমরা দেখতে বাধ্য। আরও একটা জিনিস বুঝলাম যে ওই দক্ষিণ 24 পরগনা বিষ্ণুপুর থেকেও কলকাতার দিকে নজর রাখছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। মানে শুধু আমাদের নজর ওই দুদিকে ছিল না, আরও কারুর ছিল। তিনি তাই জন্যই তো মনে করিয়ে দিলেন যে উত্তর কলকাতায় অমিত শাহর সভার সময় বিদ্যাসাগরের মূর্তি ভাঙা হয়েছিল। আর মুশকিল কী জানেন, সেই মূর্তিটা কে ভেঙেছিল সেটা কিন্তু এখনও প্রমাণ হয়নি, এবং দুদলের দিকে আঙুল তুলেছিল। তবে হ্যাঁ, তৃণমূল কংগ্রেসের লাগাতার প্রচার একটা রাজনৈতিক বয়ান তৈরি হয়ে গেছে, যেটা আজকে ফের অভিষেক উস্কে দিলেন। এই রোড শোগুলোর উদ্দেশ্য কিন্তু সেটাই আর কি, একটা পলিটিক্যাল ধারণা তৈরি করে দেওয়া। আজ মমতা বন্দ্যোপাধ্যায়, নরেন্দ্র মোদীর রোড শোয়ের দিকে তাকালেই বোঝা যাবে যে কোন দলের রাজনৈতিক বক্তব্যটা কোন দিকে বইছে এই মুহূর্তে। দেখুন, নরেন্দ্র মোদী তার শো, সুতরাং গেরুয়া রঙের প্রাবল্য থাকবে, এটাই তো স্বাভাবিক। আর তার বক্তব্যের রঙটাও ডেফিনেটলি গেরুয়া। এবার তিনি মিছিল করলেন কোত্থেকে? বাগবাজারে মায়ের বাড়ির থেকে সিমলা স্ট্রিটে স্বামীজির জন্মস্থান পর্যন্ত। এবার মা শারদা বা স্বামী বিবেকানন্দর গায়ে গেরুয়া চাদর চড়ানোর স্পর্ধা তো এখন অবধি আজ পর্যন্ত কোনো রাজনৈতিক দলের হয়নি। কিন্তু খেয়াল করে দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরীয়র মতো করে চাদরটা পরিয়ে দিয়েছিলেন। মনে পড়ছে কয়েকদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আবার এটা অভিযোগও করেছিলেন যে রামকৃষ্ণ মিশন, ভারত সেবাশ্রম সংঘ এবং ইসকনের সন্ন্যাসীদের একাংশ রাজনৈতিক প্রচার করছেন। এবার ভারত সেবাশ্রমের এক সন্ন্যাসী কার্তিক মহারাজ, তার নামও করেছিলেন মুখ্যমন্ত্রী।
মানে মূল সংগঠনগুলো নর্মালি কিন্তু আমরা দেখেছি ওই বিতর্ক থেকে দূরত্বটা বজায় রাখে, কিন্তু বাংলার সন্ন্যাসী সমাজ ক্ষেত্রে কিন্তু মানে সচরাচর যারা এই সমস্ত ব্যাপারে ঢোকেন না, রাজনৈতিক ব্যাপার তো নয়, তারা কিন্তু এক্ষেত্রে অন্তত দূরে সরে ছিলেন না। তারা প্রতিবাদ মিছিলের আয়োজন করেছিলেন এবং সন্ন্যাসী সমাজের মিছিলের শেষে সেদিনই কার্তিক মহারাজ কার্যত নরেন্দ্র মোদীর রোড শোয়ের গেরুয়া কার্পেটটা বিছিয়ে দিয়েছিলেন। আজকে হাজার বছরের পরাধীনতার পর, এত মানুষের হত্যাকাণ্ডের পর আমরা পেয়েছি মর্যাদা পুরুষোত্তম ভগবান রামচন্দ্রের ভোগ্য মন্দির, যিনি বনে বনে রৌদ্র বৃষ্টিতে কত কষ্ট করেছেন, আর সেই রামলালার মূর্তি প্রতিষ্ঠা এবং প্রতিষ্ঠা যিনি করেছেন ভারতবর্ষের প্রধানমন্ত্রী, তিনি বিজেপির নেতা নন। মনে রাখবেন, ভারতবর্ষের প্রধানমন্ত্রীর যদি প্রশংসা করা হয় তাহলে আপনারা কি বলবেন? বিজেপির সাপোর্টার। দেখলেন তো প্রেক্ষাপটটা কীভাবে তৈরি হচ্ছিল, কীভাবে গেরুয়া কার্পেটটা বেছানো হচ্ছিল, এটাকে অস্বীকার করা যাবে না। কিন্তু না, এটা হয়েছিল যে সে তো তিনি নিজেই বললেন, বলে আবার পরিষ্কার করেও দিলেন যে এটা করলে কিন্তু আবার বলবেন না বিজেপি করছি। এটা ভারতবর্ষের প্রধানমন্ত্রীর জন্য আমার শ্রদ্ধার্ঘ, এরকম একটা ব্যাপার আর কি। এবার নরেন্দ্র মোদী কলকাতায় রোড শো করলে সেটা তো চোখ টানবেই, কিন্তু শুধু রোড শো করলে তো হবে না, তাহলে মানুষ দেখবেন, বাড়ি যাবেন, কিন্তু 1 জুন পর্যন্ত মনে থাকবে তো? মনে তখনই থাকবে যদি মনে গেঁথে দেওয়া হয়। এই যে মমতা বন্দ্যোপাধ্যায় সেবামূলক প্রতিষ্ঠানগুলোর দিকে যে একের পর এক তীর ছুঁড়েছিলেন, মোদী কিন্তু সযত্নে তার সামনে বুক পেতে দিলেন। রামকৃষ্ণ মিশনের সঙ্গে ব্যক্তি নরেন্দ্র মোদীর একটা আত্মিক যোগাযোগ আছে, সেটা আমরা জানি, আর তাই তিনি যদি মায়ের বাড়িতে আরতি করেন কারোর কিচ্ছু বলার নেই, কোনো অভিযোগ করারও জায়গা নেই। কিন্তু মায়ের বাড়িটাকেই বেছে নিলেন কেন? কারণ মা শারদা সারা বাংলার নারীত্বের প্রতীক। এমন একটা বাঙালিও বাড়ি পাওয়া যাবে না যেখানে ঠাকুর রামকৃষ্ণ, মা শারদা বা স্বামী বিবেকানন্দের কোনো ছবি নেই। মানে দেখুন, কেউ রামকৃষ্ণের, কেউ নন, কেউ অনুগামী, কেউ নন, সেটা তো আলাদা জিনিস, কিন্তু এমনভাবে এরা আমাদের সংস্কৃতির সঙ্গে জড়িয়ে আছেন, কারোর না কারোর ছবি তো পাওয়া যাবে। ঠিক যেরকমভাবে সুভাষচন্দ্র বোসের কোনো ছবি হয়তো পাওয়া যাবেই যাবে আর কি, নজরুলের কোনো ছবি নিশ্চিতভাবেই অধিকাংশ বাড়িতে পাওয়া যাবে। এবার সেখানে শ্রদ্ধা জানানো মানে তো সুপ্তভাবে এই বার্তাটাও দিয়ে দেওয়া যে মমতা বন্দ্যোপাধ্যায় যে অশ্রদ্ধা প্রকাশ করেছেন, আমি সেটা মুছে দেওয়ার চেষ্টা করলাম। এটা সত্যি যে মমতা বন্দ্যোপাধ্যায় 3টে প্রশাসন প্রতিষ্ঠান, এই 3টে যে বললেন, রামকৃষ্ণ মিশন, ভারত সেবাশ্রম সংঘ বা ইসকন, এগুলো কিন্তু সরাসরি দোষারোপ করেননি। বলেছিলেন এই 3 প্রতিষ্ঠানের কেউ, কিন্তু বিদ্যাসাগরের মূর্তি ভাঙার দায় তৃণমূল যেভাবে সরাসরি, মানে কোনো এখন অবধি প্রমাণ হয়নি কে করেছে, কেন হয়েছে, কিন্তু তৃণমূল নিয়মিতভাবে সেটা অমিত শাহের বা সেই সভাটার বা সেই মিছিলের ঘাড়ে চাপিয়ে এসছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যেরও ইতি গজ অংশটা ঠিক সেইভাবে ছেটে ফেলেছে বিজেপি। टीएमसी ने हमारे संत समाज को ही धनाधन गालियां देना शुरू कर दी। अब रामकृष्ण मिशन, इस्कॉन, भारत सेवाश्रम संघ, ये ऐसी महान संस्थाएं हैं, दुनिया में उनकी प्रतिष्ठा है, उनके संतों को अपमानित करना, भाइयों बहनों, ये सब अपने वोट बैंक को खुश करने के लिए, वोट जिहाद को आगे बढ़ाने के लिए किया जा रहा है। সে ছোটবেলায় পড়েছিলাম জানেন তো, যাহা নেই মহাভারতে তাহা নেই এই ভারতে। এবার সেই মহাভারতেই তো শুনেছিলাম অশ্বত্থমা হত ইতি গজ। এই স্ট্র্যাটেজিটা ইদানিংকালে কিন্তু আমরা বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন নেতা নেত্রীর মধ্যে ভয়ঙ্করভাবে দেখেছি। তারা এটাকে খুব সুন্দরভাবে কাজে লাগান, কিন্তু পাশাপাশি নিজেরা যখন একে অন্যের বিরুদ্ধে তোপ দাগেন, আক্রমণ শানান, তখন তো নিজেদেরও এটা মাথায় রাখা উচিত যে যখন যেটা বলবেন অপোনেন্ট কিন্তু বসে থাকবে। আগে পিছে 2-4টে জায়গা একটু এরকম বলবেন যেটা বাদ দিলেও খুব একটা সমস্যা না হয়, না তো ওই
কোনো জায়গাটাকে আপনি একটা হয়তো হালকা করে বলেছেন, তারপরে ইতিগজর মতো সেটা থাকলে মানেটা অন্যরকম দাঁড়ায়, সেটাই কিন্তু বিরোধীরা কেটে বাদ দিয়ে দেবে। সেটা আগেও হতে পারে, পরেও হতে পারে, কিন্তু যেটা থাকবে সেটা কিন্তু একটা ভয়ঙ্কর ব্যাপার। আর এর পাশাপাশি আরও একটা জিনিস আছে জানেন তো, এটা করার ক্ষেত্রে দুপক্ষই মানে যে কোনো রাজনৈতিক দলই আর কি, তারা কিন্তু সমান পারদর্শী। ফলে সাধু সাবধান, না এখন সাধু সংক্রান্ত কোনো কিছু বলা যাবে না, এটা আজকাল বিতর্কিত একটা বিষয় হয়ে গেছে। সাবধান মানে আমাদের নেতা নেত্রীদের সাবধান হওয়া উচিত। এই দেখলেন তো মমতা বন্দ্যোপাধ্যায় ওই বললাম একাংশের কথা বলেছিলেন, নরেন্দ্র মোদী কিন্তু ওই একাংশ নিয়ে খুব একটা মাথা ঘামাননি, সরাসরি যে অংশটা, কারণ অংশ তো সমগ্রেরই একটা পার্ট, তাই না? তাহলে অংশকে কিছু বলা মানে সেটা তো সমগ্রকেই আঘাত করা। ঠিক সেই স্পিরিট থেকেই তিনি মমতা বন্দ্যোপাধ্যায় সমালোচনাটা করলেন। আর এর পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায়ের পদযাত্রাটা দেখুন, একটা পদযাত্রা মুখ্যমন্ত্রী করেছেন বিরাটি থেকে এয়ারপোর্ট 2.5 নম্বর গেট পর্যন্ত। এবার দমদম কেন্দ্রের তৃণমূল প্রার্থী সৌগত রায়ের সমর্থনে এই পদযাত্রা। এবার দ্বিতীয় পদযাত্রা পার্ক সার্কাস 7 পয়েন্ট ক্রসিং থেকে বালিগঞ্জ পর্যন্ত। এই যে দুটো পদযাত্রা ঠিক যেরকমভাবে নরেন্দ্র মোদী বিভিন্ন পলিটিক্যাল বক্তব্য রাখলেন, বিভিন্ন জিনিসকে পলিটিক্যালি বেঁধে ফেললেন, এই যে পদযাত্রাগুলো এগুলোও তো একটা পলিটিক্যাল স্টেটমেন্ট মমতা বন্দ্যোপাধ্যায়। এবার সেটা অবশ্য একটু সুপ্ত, মমতা বন্দ্যোপাধ্যায় প্রকাশ্যে কোনো মেরুকরণের বার্তা দেননি, কিন্তু মোদী যেদিন তার বিরুদ্ধে ওই সাধু সন্তদের অপমানের অভিযোগ তুললেন, সেই দিনই মমতা বন্দ্যোপাধ্যায় কোন রুটে হাঁটলেন সেটা খেয়াল করেছেন? কলকাতা শহরের এমন এলাকা দিয়ে তিনি হাঁটলেন যেখানে ডাইনে বায়ে সংখ্যালঘু সম্প্রদায়ের ভালো উপস্থিতি রয়েছে। ফলে একদিকে যদি মোদি তার নিজের ভোট ব্যাংকে মানে বিজেপির ভোট ব্যাংকে কোথাও গিয়ে বার্তা দেন, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ও একই দিনে সেটার কাউন্টার করার জন্য, পাল্টা দেওয়ার জন্য নিজের ভোট ব্যাংককেই আশ্রয় করলেন। সংখ্যালঘু ভোট ব্যাংক তৃণমূলের ফিক্সড ডিপোজিট বলা হয়, এটার মধ্যে কোনো ভুল নেই, কারণ বিভিন্ন ভোট সাম্প্রতিককালে যেগুলো হয়ে গেছে বা সেই 11-র পর থেকেই সেগুলোর বিশ্লেষণটা করে দেখুন, বুঝতে পারবেন এই সংখ্যালঘু সম্প্রদায় তারা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের পেছনে দাঁড়িয়েছে নির্দ্বিধায়। এবার ভোটের আগে কেউ যাতে সেই আমানতটা ভাঙিয়ে নিয়ে যেতে না পারে, সেই জন্য কি হেঁটে বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, যাতে 1 জুন ওই বুথে দাঁড়ানোর সময় ভোটারদের মনে থাকে তার সেই হাত জোর করা ছবিটা। আচ্ছা, তাহলে এবার রুটের কি দাঁড়ালো? আরে সেটাই দাঁড়ালো যেটা সব কিছুর হয় আজকের দিনে, রুটের আমি রুটের তুমি, রুট দিয়ে যাচ্ছে না। কিন্তু বাংলার রাজনীতিটা কোন রুটে হাঁটছে সেটা গিয়ে কথা বলতে গেলে তো কয়েকটা কথা বলতেই হয়, যে কথাগুলো আজ একদম না বললেই নয়।